এইভাবে আমাদের অনেক টাকা ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে, যেটা আমরা এখনো দেয়ার বা ফেরত দেওয়ার সময় আমাদের আসেনি। এর মধ্যে ভাই তো বলছেন সিজনের কথা, গত সামার সিজনটা তখনই কিন্তু করোনা, ওখানেও লকডাউন চলছিল, আমাদেরও এখানে হচ্ছিল। তখন আমরা কিন্তু অর্ডার পাচ্ছিলাম না। হঠাৎ করে যখন টুরিস্টরা ঢুকলো, আপনারা দেখেছেন টেলিভিশনে, টুরিস্টরা ঢুকে পড়েছে, তখন কিছু আমাদের আইটেমগুলি, আমি নিট করি স্পেশালি, নিট আইটেমগুলি আমাদের বেশ ভালো কিছু অর্ডার আসলো, কিন্তু অর্ডারের প্রাইস ভালো ছিল না, তারাও মানে প্রাইস দিতে পারছিল না। তারপর আমাদের তো ফ্যাক্টরি চালাতে হবে, এই জন্য আমরা নিয়েছি, করেছি। এর মধ্যে আমরা আশা করছিলাম এই উইন্টার, আমাদের সাধারণত উইন্টারে আমরা ধরেন এই পর্যন্ত আমাদের অর্ডার ক্লোজ করি, আমরা আমাদের নেওয়া বন্ধ করে দিই এবং আমরা জুলাই পর্যন্ত শিপমেন্ট করি। আমাদের এখন পর্যন্ত বুকিং 30%, 70% খালি। তো এখন আমরা স্যালারি দিব কিভাবে, কোত্থেকে ম্যানেজ করব, এসব টানাটানির মধ্যে আমাদের যাচ্ছে। ইতিমধ্যে আরেকটা ঘটনা ঘটেছে, আরেক দফা প্রণোদনার চাওয়া হচ্ছে, তো সেটা চাচ্ছে, কিন্তু প্রণোদনা চায়, যদি ওই ধরনের প্রণোদনা হয় ফেরত তো দিতে হবে। তো ফেরত দিতে গেলেই তো প্রশ্ন আসবে যে আমরা দিব কোত্থেকে, যেখানে আমরা পিছিয়ে গেছি। এখন যেখানে সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে সামার সিজনে, যে অর্ডারটুকু পেলাম আমরা, হঠাৎ করে আমরা C&F কার্গো, মানে আমরা নিজেরা ভাড়া দিই জাহাজের, এই কার্গোগুলি হঠাৎ $1,600 লাগে আমাদের 40 ফিট কন্টেইনার, সেখানে আমরা $1,800 বাজেট ধরে রাখছি। সেই কন্টেইনার ভাড়া আমাদেরকে দিতে হলো 5,600 আমি দিয়েছি হাইয়েস্ট, এবং এখনো $4,000 উপরে ফ্রেইট। তো এটা একটা বিশাল লস আমাদের হয়ে গেছে। তো এই কারণে ধরেন তখন গেল এটা। এরপরে উইন্টারের যে অর্ডারগুলি আমরা অক্টোবর নভেম্বর থেকে আমরা নেগোশিয়েট করছিলাম, তখন সুতোর দাম ছিল 2.7, 2.6 এরকম। এর মধ্যে হঠাৎ করে তুলার দাম বেড়ে গেল, কটন বেড়ে গেল, কটন অনেক বেড়ে গেছে। কটন বাড়ার সাথে সাথে আপনার আমাদের যে অর্ডারগুলি নেয়া, এগুলি আনওয়ার্কেবল হয়ে গেছে। এখন আমাদের CM তো নাই, 10% মাইনাস হয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় হলো, সবসময় দেখা গেছে যে বাংলাদেশে সুতার দাম ইন্ডিয়ার চেয়ে বেশি থাকে, এবং আমাদের এখানে অনেক বড় বড় গ্রুপগুলো যারা অনেক ভলিউম কাজ করেন, ওনারা কিন্তু ইন্ডিয়া থেকে সুতা আনেন। এখন যেহেতু ইন্ডিয়াতে এই প্রথমবারের মতো আমাদের চেয়ে সুতোর দাম বেশি, ইয়ার্ন প্রাইস, যার কারণে এখন ওনারা বড় গ্রুপগুলিও বাংলাদেশ থেকে কেনা শুরু করেছে, এবং যতটুকু ওনাদের কেনার ফলে চাপ পড়েছে, এই চাপের সৃষ্টি হওয়ার কারণে এখন সুতা ফ্যাক্টরি আমাদেরকে নানা ছল সুতায় এলসি ক্যান্সেলও করছে। এই জিনিসগুলি আমাদের সংগঠন থেকে দেখা দরকার আছে, যে আসলে মানে একটা নিয়ম নীতির মধ্যে দেখা দরকার। না হলে আমরা তো এখন এই সুতোর দাম দিয়ে আমরা মানে কি করব, আমাদের এই নেগেটিভ কত টানবো, আমরা নেগেটিভ টানতে পাচ্ছি না। তো ফ্যাক্টরি অনেক বন্ধ হয়ে গেছে এইসব কারণে। সো মিস্টার আব্দুল হাই রাকিব, এই যে চ্যালেঞ্জের বা সংকটের কথা আপনি বললেন, এই সংকট থেকে বেরোবার উপায় কি, বা বেরোবার জন্য কি ধরনের পরিকল্পনা? আমরা জানি যে যদি আপনারা এখন সবাই নির্বাচন নিয়ে, বিজেপির নতুন নেতৃত্ব নিয়ে নির্বাচন নিয়ে ব্যস্ত, কিন্তু তারপর এবং এর মধ্যেই বাংলাদেশে LDC গ্রাজুয়েশনের দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে, কিন্তু অনেক রকমের চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে, বিশেষ করে এক্সপোর্টের সঙ্গে যারা যুক্ত তারা অনেক সমস্যা ফেস করবেন বলে ধারণা করা হয়। তার মধ্যে তৈরি পোশাক খাত, আমাদের ঔষধ শিল্প। সো সেই সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কি ধরনের পরিকল্পনা বা পদক্ষেপ বা কি করা দরকার বলে মনে হয়? ধন্যবাদ জিলু ভাই। আমরা জানি যে কোভিড এখনো চলমান এবং অনিশ্চয়তা এখনো রয়ে গেছে, এবং কোথাও কোথাও তো এখন আবার বাড়তে শুরু করেছে, যেখানে আপনারা রপ্তানি করেন। যে প্রকোপ, যেটা থার্ড ওয়েভ, আপনারা যদি এটার গত শতাব্দীর একই স্প্যানিশ ফ্লুকে ফলো করে, তাহলে থার্ড ওয়েভও আসবে, এবং যেটা কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে এখনই থার্ড ওয়েভটা এসেছে। তো এই আনসার্টিনিটি কাটা না পর্যন্ত একটা
যে মন্দা, এটা তো থাকবেই, এবং এর মধ্যেই আমাদেরকে সরকারের সহায়তা এবং নীতিগত সহায়তা, আর্থিক সহায়তা সবগুলো নিয়েই টিকে থাকতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন, সরকার যেভাবে আমাদেরকে প্রথম দিকে সাপোর্ট করেছেন স্যালারি লোন দিয়ে প্রণোদনা নামে, এরকম হয়তো বা আরেকটা ফেজ দরকার হতে পারে সামনের দুটো ঈদকে মোকাবেলা করার জন্য, অথবা সেক্ষেত্রে ফ্যাক্টরিগুলো যদি যেগুলো বিশেষ করে ছোট এবং মাঝারি শিল্প, যেমন এবার কিন্তু 30,000 কোটি টাকার একটা স্পেসিফিক গ্র্যান্ট ছিল প্রাইম মিনিস্টার থেকে, কিন্তু আমাদের আরএমজিতে ডেফিনেশনটা প্রপার না থাকায় আমাদের ছোট এবং মাঝারি শিল্প ওই লোনটা এভেল করতে পারেনি, যে কারণে 20,000 কোটি টাকা পড়েছিল, কিন্তু আমরা এলিজিবিলিটি না থাকাতে আমাদের এই ফ্যাক্টরিগুলো সাপোর্টটা পায়নি। আসলে আমাদের সামনের দিকে দেখতে হবে যে ছোট এবং মাঝারি শিল্পকে টিকিয়ে রাখতে পারলে আমাদের অর্গানিক গ্রোথটা কন্টিনিউ করবে, এবং ছোট এবং মাঝারি শিল্পকে নিয়ে সরকারের যত চিন্তা, তৈরি পোশাক খাতের মধ্যে এই এসএমইর ক্যাটাগরির মধ্যে পড়ে না কোনো, এখানে একটা ডেফিনেশনের গ্যাপ আছে যে আমাদের আসলে তো এটা লেবার ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি, কিন্তু নাম্বার অফ পিপলের ভার্সেস যে একাডেমিক ইয়েতে যেভাবে ডেসক্রাইব করা আছে, তাতে করে আমরা একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়ে যাই। আমরা অবশ্যই এটার উপরে আমাদের নেতারা কাজ করছেন, আমরা লেবার মিনিস্ট্রিতে কথা বলেছি, আমরা কমার্স মিনিস্টার আমাদের টিপু মুন্সি সাহেব, উনিও এটার উপরে কাজ করছেন। আমরা আশা করি হয়তো সামনের অদূর ভবিষ্যতে এই প্রবলেমটা সলভ করতে পারবেন। এবং অফকোর্স আজকে ইন্টারন্যাশনাল যে ট্রেড এগ্রিমেন্টগুলোর ব্যাপারে আমাদের ইউরোপে এবং আমেরিকাতে যে সমস্ত কোভিডের পোস্ট কোভিড এফেক্ট আসতে পারে, যে পোস্ট কোভিড অনেক ধরনের ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে বিজনেসের, যে অনলাইন বিজনেসগুলো অনেক স্ট্রং হয়ে যাবে, মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেটা কিনা সে এই কোভিডের কারণে যে সমস্ত কালচার বা বিহেভিয়ার গ্রো করছে, এটা কিন্তু কন্টিনিউ করবে, এবং এই বিহেভিয়ার গুলোকে অ্যাড্রেস করে বিজনেসে যে শিফট আসবে, এটাকে এই অ্যাডাপ্টেশনটাকে সাপোর্ট করতে হবে। সো আমাদের ম্যানুফ্যাকচারিং সেট আপ বলি, যেখানে আমরা অনেক বড় বড় সংখ্যা প্রোডাকশন করি, সেক্ষেত্রে ছোট ছোট সংখ্যা প্রোডাকশন করার মতো আমাদের লাইনের ব্যালেন্সিং গুলো করতে হবে। ফাইন্যান্সিং স্কিমে সেটার একটা চেঞ্জ আনতে হবে। আর এখানে এফিসিয়েন্সি ম্যাট্রিক্সে আমরা যদি ওইভাবেই আমাদের লাইনগুলোকে, আমাদের সোর্সিং এফিসিয়েন্সি গুলোকে না রিঅ্যালাইন করি, সেক্ষেত্রে আমরা আবার পিছিয়ে যাব। সো সরকার যেমন এখানে এগিয়ে আসতে হবে আর্থিক এবং নীতিগত সহায়তার সাথে, টেকনোলজি এবং মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিতেও আমাদের অনেক চেঞ্জ আনতে হবে, ফোকাসিং অন কোভিড অ্যান্ড পোস্ট কোভিড, প্রি কোভিড, মিডল অফ দ্য কোভিড অ্যান্ড পোস্ট কোভিড। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি আছে যেটা মাইক্রো অ্যান্ড ম্যাক্রো লেভেল দুটোতেই আমাদেরকে কাজ করতে হবে, পলিসি মেকার পার্সপেক্টিভে, অ্যাসোসিয়েশন পার্সপেক্টিভে, ইন্ডাস্ট্রি ওনার পার্সপেক্টিভে। যদি সেই ধরেন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে অফকোর্স আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, আমরা বলবো না যে আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি, দ্যাটস এ প্রাইড। মাননীয় প্রধানমন্ত্রী যে শপথটা নিয়েছেন, আমরা চাই আমরা মধ্যম আয়ের দেশ হব, আমরা উন্নত দেশ হব। কে চায় আমরা গরিব দেশ? এটা তো কেউ চায় না। আমাদের জীবনযাত্রার মান বাড়ুক, আমাদের মানুষ আরো সুন্দর থাকুক, আরো সিকিউর থাকুক, আরো ভালো থাকুক, এটা আমরা সবাই চাই। আমরা কেউ চাই না আমাদের পাসপোর্টকে অন্য ইমিগ্রেশন আটকে দিয়ে বলুক তোমার ভিসা দেওয়া হবে না। আমরা চাই, আমরা গর্ব করে আমরা বলতে চাই যে আমরাও একটা ভালো একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করি। সো এটাতে এখানে যে গ্র্যাজুয়েশন, যেটা আপনি একটু আগে বললেন যে এলডিসি থেকে আমাদেরকে গ্র্যাজুয়েট করা হয়েছে, বাট টু হ্যাভ সে আমরা এটার কারণে জিএসপি পেতাম, রাইট, যেটা আমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিত ইউরোপে। এখন আমরা জিএসপি প্লাসের যে এলিজিবিলিটি, সেটার জন্য আমাদের এখানে দুটা ক্যাটাগরি। একটা ক্যাটাগরি হচ্ছে যে এন্ট্রি ইন ইউরোপিয়ান পোর্ট যদি হতে হয়, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা উইদিন দ্য 10th টপ প্রোডাক্ট হতে হবে ফর আওয়ার এক্সপোর্ট। সেটা আমাদের আছে, আমি রপ্তানি আমাদের পোশাকের ক্ষেত্রে আমি বলছি। এবং আরেকটা যেটা থ্রেশহোল্ড, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নে আপনার এক্সপোর্টের ক্ষেত্রে সেটা টোটাল এক্সপোর্টের এটা
12% বেশি হতে পারবে না, তাহলে পরে আমরা জিএসপি প্লাস অ্যাপ্লাই করতে পারবো না। সো এখানে একটা নেগোসিয়েশন বা ট্রেড ডিপ্লোমেসির ব্যাপার আছে, যেটা আমরা সরকারের সাথে আলাপ করেছি বা করছি, যে হেলথ ইন্ডেক্সে ওয়ার্কিং কন্ডিশনের ইন্ডেক্সে যে সমস্ত চেঞ্জ, যে সমস্ত অ্যাচিভমেন্ট আনা দরকার, এগুলোতেও ডেফিনেটলি এজেন্সিগুলো, সরকার এবং ফ্যাক্টরি ওনার্স এবং অফকোর্স বিভিন্ন ইকোনমিক অর্গানাইজেশন এভাবে একসাথে কাজ করলে অবশ্যই এটা একটা লেভেলে নিয়ে আমরা আশা করি যে মিডল ইনকাম কান্ট্রি আমরা অ্যাক্রিডেশন যতটুকু পাবো তার চেয়ে বেশি পাবো ইকোনমিক রিকগনিশন। আর এমনিতে প্রতিযোগিতার বিবেচনায় যারা আমাদের সঙ্গে কম্পিটিশনে আছে, সেই জায়গায় কোনো থ্রেট আছে? সেটা আমি প্রথমেই বললাম যে আমরা যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গুলো এখন থেকে ইনিশিয়েট করি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গুলো যদি আমরা সাইন করতে পারি, বিশেষ করে মার্কেট কিন্তু শিফট হবে। আপনি যদি দেখেন গ্লোবাল ইকোনমিতে এশিয়ান রিজন উইল ডেফিনেটলি গ্রো মোর। আপনি যদি জিডিপি কম্পেয়ার করেন, ইউরোপ আমেরিকার থেকে অনেক বেশি এক্সপোনেনশিয়াল গ্রোথ এশিয়ান কান্ট্রিগুলোতে। এখন আমাদের উচিত হবে চায়নার মতো দেশের সাথে, যেখানে কিনা এক্সপোর্টে আমাদের তাদের সাথে একটা কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট হয়েছে, যাতে করে যেখানে কিনা আরএমজি কে দেখিয়েছেন তারা, বাট তারা খুব টেকনিক্যালি যে কমন প্রোডাক্ট সেখানে কিছু গ্যাপ রেখে দিয়েছেন। সো সেগুলোর উপরে কাজ করলে চায়না মার্কেটে আমাদের প্রোডাক্টের একটা ডিউটি ফ্রি ফুল এক্সেস থাকলে, আনকন্ডিশনাল এক্সেস থাকলে, এবং আমাদের যে সমস্ত রিজনে গ্রোথগুলো আছে, আমাদের অলরেডি বেশ কিছু কান্ট্রিতে আমাদের ডিউটি ফ্রি বা এক্সেস আছে। ইন্টারেস্টিং হচ্ছে যে এলডিসি স্ট্যাটাস উঠে যাওয়ার সাথে সাথে ওগুলোও কিন্তু চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। যেমন অস্ট্রেলিয়ান মার্কেট বলেন, ক্যানাডিয়ান মার্কেট বলেন, ওই দেশগুলোতেও তখন এই জিনিসগুলোর উপর আমাদের কাজ করতে হবে। জিএসপি সুবিধা যেটা আপনি বললেন, লবিস্ট নিয়োগের ব্যাপার, এলডিসি থেকে উত্তরণের পর আমাদের সরকারের সাথে আলাপ করে আপনারা লবিস্ট নিয়োগ করবেন। আমি এক্ষেত্রে দেখেছি বিজিএমইএ অনেক টাকা খরচ করেছেন আমেরিকাতে লবিস্ট নিয়োগ করে। যে এই নেগেটিভের জন্য গভর্নমেন্ট আমাদের পাশে কিভাবে দাঁড়াবেন? গভর্নমেন্ট যদি আগের, তো এই জন্যে আমাদের আপনি লোন চাইছেন না? লোন আমরা চাই না, কারণ গতবারও লোনটা দেওয়া হয়েছে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য। লোন নেই, আমরা তো সেটা রিটার্ন দিতে পারবো না, না হলে আমরা হব খেলাপি। তো এখন যে আমাদের যেমন ডলার রেট, এমন কি করা যায় যে আমাদের ডলার আমাদের অন্তত এক্সপোর্টারদের জন্য 5 টাকা বা 6 টাকা এরকম একটা বাড়িয়ে দেয়া, ব্যাংকে আমরা যখন পারচেজ করতে যাই, তাহলে অন্তত আমরা কিছুটা হলেও আমরা নিঃশ্বাস নিতে পারবো। তারপরে ধরেন বিদ্যুৎ বিলের উপর যেমন ভ্যাট আমাদের মওকুফ করেছে। এখানে একটা কথা দেখেন, এসআরও দিয়ে ভ্যাট মওকুফ করেছে। আমরা ভ্যাট অফিসে লোক পাঠাচ্ছি, তারা আমাদের মানে বিশাল অঙ্ক আন্ডারহ্যান্ড চাচ্ছে যে আপনি তো বছরে এত লক্ষ টাকা সেভ পাবেন, আমাদের 1 বছরের টাকা দিয়ে দেন। আমরা এরকম একটা দেশে ব্যবসা করছি যেখানে সরকার আমাকে ছাড় দিচ্ছে, কিন্তু সরকারের কর্মকর্তা বা সরকারের ডিপার্টমেন্ট আমাদেরকে সেটা সহযোগিতা করছে না। এর মধ্যে 1 বছরের কি মানে ডিপার্টমেন্টকে দিতে বলছে না, তাদেরকে আমাদেরকে মানে লাইভ দিতে বলছে না, আমাদেরকে ভ্যাট রেয়াত করা হয়েছে এসআরওর মাধ্যমে, এবং এই এসআরওই কার্যকর হওয়া উচিত। এখন তাদের একটা সার্টিফিকেট লাগবে, তারপরে গিয়া ভ্যাট রেয়াত পাবো। তাদের একটা সুযোগ করে দিল, এই কাগজ দেন, ওই কাগজ দেন, অ্যাকাউন্টস, ওইটা সেটা, ফাইনালি এসে আপনার তো 1 বছরে এত টাকা সেভ হবে, আমাদেরকে এত টাকা দিয়ে দেন। তো এখন এই টাকা পয়সা দেওয়ার এবিলিটিও আমাদের কাছে সত্যি কথা নেই। আমরা এখন কি যে পরিস্থিতিতে আছি জানি না, বড়দের অবস্থা। আমরা যারা মাঝারি সাইজে, আমরা সার্ভাইভ করতে পারছি না, আমাদের বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এখন এই প্রেক্ষাপটে টিপু ভাই আমাদেরই প্রেসিডেন্ট ছিলেন, উনি এখন বাণিজ্য মন্ত্রী। আমরা আশা করি উনি হয়তো গভর্নমেন্টের সাথে লবিং করে আমাদের যে অন্তত ডলার রেটের মাধ্যমে বা বিদ্যুৎ বিল বা গ্যাস বিল এগুলির উপর কোনো রেয়াত দিয়ে যদি আমাদেরকে বাঁচায় রাখতে পারেন। তা না হলে আমরা কিন্তু, ধরেন আপনি একটা কথা বলেছেন, মে জুন নাগাদ স্টোরগুলি খুলবে। মে জুন অনেক দূরে, কিন্তু আমরা তো এর আগের থেকেই কিন্তু মানে লোন করেই যাচ্ছি, আমরা চালাতে পারছি না।
আমাদের বাড়ি ভাড়া, আমাদের বিভিন্ন রকমের, যেমন আমার হয়তো বাড়ি ভাড়া লাগে না আমি নিজের বাড়িতে, কিন্তু সেটারও তো একটা কস্টিং আছে। তারপরে নানা রকমের ট্যাক্স আছে, আমরা ট্যাক্স দিতে পারছি না। এবং এখানে আমাদেরকে আমি বিজিএমএর কাছে এবং সরকারের কাছে একটা বিশেষ অনুরোধ জানাবো, আমাদের কাছ থেকে যে এআইটিটা কাটা হয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটাকে ফাইনাল ট্যাক্স হিসাবে ধরা হয়। এখন ধরেন একটা ফাইনাল ট্যাক্স হিসাবে ধরলে পরে ওই টাকাটা আমার হোয়াইট মানি হচ্ছে, আমার কিন্তু বিজনেসে লস হয়ে গেছে 20 কোটি টাকা, ওটা কিন্তু কাউন্ট করছে না। এআইটি যে টাকাটা হলো সেটাকে হোয়াইট মানি করে আমার কিন্তু ওয়েলথ বাড়িয়ে দিচ্ছে। ওয়েলথ যখনই বাড়তেছে, যেমন আমার একটা প্রোপ্রাইটারশিপ আছে, ওয়েলথ যখনই বাড়তেছে আমাকে সারচার্জ দিতে হচ্ছে। তো এটা সম্পূর্ণ একটা আমাদের উপরে একটা চরম অন্যায়। এবং আপনার এটা এলসি ভ্যালুর উপর আপনি যে পার্সেন্টেজে নিয়ে যাচ্ছেন, আমার বিজনেস, আপনার বিজনেস, সবাই বিজনেস, গত বছর কি কেউ প্রফিট করেছে? আমার মনে হয় না, লসেই। যেমন আমার অ্যাকাউন্টিং এ দেখা গেছে আমার 20 কোটি টাকার মতো লস, তারপরেও কিন্তু আমার সম্ভবত 98 লক্ষ টাকা আমার এআইটি কাটা গেছে। তো এই 98 লক্ষ টাকা তো আমার হোয়াইট মানি হয়ে গেল। এইটা তো আমাকে, আমার প্রতি অত্যাচার হচ্ছে, এবং 46 লাখ না 42 লাখ টাকা আমার পর সারচার্জ আসতেছে। তো এই ধরনের যেখানে আমাদের বাঁচতেই পাচ্ছি না, সেখানে এই জিনিসগুলি অন্তত পক্ষে এই সমস্ত সাইটগুলি থেকেও আমাদের যদি রেয়াত দেয়া যায়, তাহলে টিকে থাকা যাবে ওইটুক সময় পর্যন্ত, যতদিন কোভিডটা, যদি আমরা আশা করি আগামী মে জুনেও স্টোরগুলি খুলবে, ততদিন পর্যন্ত হয়তো আমরা টিকতে পারবো, না হলে এটা খুব কঠিন হয়ে যাবে আমাদের জন্য। আব্দুল হালিম রাকিব, এই জায়গাটা আপনি কিছু অ্যাড্রেস করবেন আমার এই প্রসঙ্গে? উনি যেটি বললেন, নিজের ট্যাক্সেশন, ব্যাট, অন্যান্য। আমাদের অফকোর্স ওনার সাথে, এবং এট দ্য সেম টাইম একটু আপনার কাছে শুনতে চাইবো যে আপনি এই খাতের এখন কি কি মেজর চ্যালেঞ্জেস দেখেন, সংকট কি কি দেখেন, এবং আপনারা যেহেতু এখন সামনে নির্বাচন, আপনি নিজেও নির্বাচন করছেন বা আপনাদের প্যানেল আছে, অন্য প্যানেল আছে, যে আপনারা সংকটগুলো চিহ্নিত, সেগুলো কিভাবে অ্যাড্রেস করতে চান? অফকোর্স আপনি দেখেন যে মাহতাব ভাই বললেন যে আসলে 2020 এবং 2021 এখানে আসলে প্রফিটের চিন্তা আমরা কেউই করছি না, বরং কিভাবে টিকে থাকা যায়। আমরা যদি দেখি যে আনসার্টেনিটি কিন্তু এখনো ক্লিয়ার হয়নি। 2020 আমরা কিভাবে পার করেছি আমরা নিজেরাই জানি, এবং 2021ও একই পর্যায়ে যাবে, বিকজ বিজনেসের যে এফেক্টটা সেটা কিন্তু 2021এও পড়ছে। সো 2020 এবং 21 এটা আমরা যদি টিকে থাকতে পারি, আমাদের এই ইন্ডাস্ট্রি যদি টিকে থাকে, ইকোনমিক গ্রোথকে টিকিয়ে রাখতে হলে সরকার, ফ্যাক্টরি মালিক সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। কারণ আমরা ইকোনমিক, যদি আমরা এই গাড়ির ফুয়েল মনে করেন, এই ফুয়েল যদি আমাদেরকে ধরে রাখতে হয়, গাড়ির চালিকা শক্তি যদি আমরা হই, এই ইকোনমি যদি রান করতে হয়, তাহলে আমাদেরকে সাপোর্ট গভর্নমেন্টের করতে হবে। আপনি শুরুতে বলেছিলেন যে সরকার প্রথমেই আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। অফকোর্স সরকার সেটা অ্যাড্রেস করেন, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে উনি এটা অনুধাবন করেন, এবং প্রতি মুহূর্তে উনি প্রথমে আমাদেরকে প্রায়োরিটিটা দেন, বিকজ উনি জানে যে এই ইকোনমিতে যে সার্কুলেট ইনজেকশন আমরা এই ইকোনমিতে প্রতি মাসে করি, সেটা আসলে এই ইকোনমিকে সঞ্চালন করে। এবং এই ইকোনমি যদি জীবিত রাখতে হয়, তাহলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং আরএমজি এবং টেক্সটাইলকে জীবিত রাখতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে আমরা যে ডেপথে যাচ্ছি, যে কারো 20 কোটি, কারো 50 কোটি, যে বিজনেসের সাইজ সে অনুযায়ী সেইটার ভিতরে যাচ্ছে। আমরা বলবো যে সরকার যদি ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে বসে, বাংলাদেশ ব্যাংকের সাথে বসে, অফকোর্স আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ, যখন যেটা আমরা সরকার মনে করছে যে এটা জাস্টিফাইড, সরকার কিন্তু অ্যাকোমোডেট করছে। যেমন প্রণোদনার টাকাটা ফেরত দেওয়ার কথা 18 মাস, মাননীয় বাণিজ্য মন্ত্রী, উনি আমাদেরই ইন্ডাস্ট্রির একজন মানুষ, উনি মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছে যে এটাকে আরো 6 মাস পিছিয়ে দেয়া। এখন কথা হচ্ছে 6 মাস পিছিয়ে দেয়া কি সমাধান? অবশ্যই না, এখানে আরো সাপোর্ট লাগতে পারে। আমরা যেটা মনে করি, আমাদের সামনে ইলেকশন, আমরা যদি জিতে আসতে পারি, অবশ্যই যদি প্রয়োজন ক্ষতির খাতগুলো আমরা যাচাই করে সেই অনুযায়ী স্বল্প মেয়াদী এবং মধ্যম এবং দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা সরকারের সাথে আমরা বাস্তবায়ন করার সময় আমরা আমাদের যে
প্রয়োজনগুলো সেগুলো তুলে ধরাটাই আমাদের কাজ। এবং আমরা মনে করি যে 2021-কে পার করতে হবে। 2021-এর প্রফিট আমরা কতটুকু পাবো আমরা জানি না, বাট যদি আমরা বেঁচে থাকি তাহলে হয়তো 2022-এ আমাদের সেই প্রাণচঞ্চলতা আমরা আবার ফিরিয়ে আনতে পারবো। আমরা মনে করি যে 2021-কে পার করার জন্য আমাদের যে পরিচ্ছন্ন একটা প্ল্যান, যে একটা সেই পোস্ট কোভিড প্ল্যান এন্ড ইন্টারিম এন্ড ক্লোজিং পিরিয়ডের যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, নীতিগত পলিসি সাপোর্ট, এগুলো গভর্নমেন্টের কাছ থেকে আমরা নিয়ে আসতে পারবো বলে আশা করি। ডলার রেটটা কি বাড়ানো যাবে না, স্পেশালি এক্সপোর্টারের জন্য? এটা আসলে শুনেছিলাম সরকারের টিপু ভাই এখানে আমরা সরকারের কাছে টিপু ভাই আমাদের মাননীয় বাণিজ্যমন্ত্রী গিয়েছেন, বাট এখানে একটা ইয়ে আছে যে আসলে এত রিজার্ভে এত ডলার আছে এবং যেটা আসলে আমাদের এই মুহূর্তের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের ইনভেস্টমেন্ট তাতে করে ইম্পর্টেন্ট এবং এর এগেনস্টে ওটা করতে হয়তো বা অর্থ মন্ত্রণালয়ের বেশ কিছু ফান্ডিং এর স্কেয়ারসিটি আছে। তারপরও অবশ্যই আমরা তো আমাদেরটা চেয়ে যেতেই হবে। এমনিতেই যে ঝরে পড়ছে অনেক, মানে আপনাদের খাতের অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, বা এই যে ছোট মাঝারি যাদের নিয়ে আপনারা দুজনেই কথা বলেন, তাদের জন্য আসলে আমি নেতৃত্বের জায়গা থেকে আপনাদের কাছে জানতে চাই আপনাদের পরিকল্পনা কি? আমি এখানে যেটা মনে করি যে বিজনেসের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে অথবা যাচ্ছে। এখন যারা মধ্যম বা ছোট ফ্যাক্টরি, দেখা গেছে যে তাদের ম্যান মেশিন রেশিও বা এফিসিয়েন্সি they are actually expensive, তাদের অপারেটিং কস্ট এক্সপেন্সিভ। এখন আমরা সরকারের কাছে এখানে একটা স্পেশাল রেট অফ ইন্টারেস্ট ছোট এবং মাঝারি শিল্পের জন্য চেতে পারি, যে এরা এমনিতেই তাদের অপারেশন কস্ট বেশি। এবং ইন্টারেস্টিং পার্ট হলো ছোট এবং মাঝারি শিল্পই কিন্তু বেশি ওয়ার্কার কনজিউম করে। সো সরকার যদি মনে করে কর্মসংস্থান, সরকার যদি মনে করে যে মানুষের জীবনযাত্রায় একটা এফেক্ট আসবে না, সহায়তা করবে, তাহলে স্বল্প এবং মাঝারি ফ্যাক্টরিকে বাঁচিয়ে রাখতে হবে। এবং স্বল্প এবং মাঝারি ফ্যাক্টরিকে বাঁচিয়ে রাখার জন্য একটা স্পেশাল রেট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে নেগোশিয়েট করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তাদের জন্য একটা স্পেশাল রেট যদি দেওয়া যায়, এদেরকে যদি টিকিয়ে রাখার জন্য আগামী 2 বছরের একটা মধ্যমেয়াদী পরিকল্পনা নেওয়া যায়, তাহলে পরে 2 বছর পরে এরা যদি টিকে যায়, ইকোনমিতে এরা আরো $50 বিলিয়ন কন্ট্রিবিউট করে এটা ফেরত দিবে ইনশাল্লাহ। আপনারা কি সেই বার্গেনিং এর জায়গায় যাবেন? অবশ্যই যাব, অবশ্যই যাব। চৌধুরী, রাকিব ভাই যেহেতু সম্মিলিত পরিষদ থেকে নির্বাচন করছেন, যদি সম্মিলিত পরিষদ বিজয়ী হয়ে আসে, তাহলে আমরা সম্মিলিত পরিষদের মাধ্যমে আমরা কিছু দাবি দেওয়া আমাদের থাকবে। আমি নিজেও সম্মিলিত পরিষদের একজন কর্মী, তো সেই হিসাবে আমি বলছি, যেমন সামার সিজনে আপনি গভর্নমেন্ট আমাদেরকে বেতন দিয়েছে, বেতন দিয়ে যে সাহায্যটা করেছে, এই সময় আমরা কিন্তু শ্রমিককে বেতন দিলাম, বসিয়ে বেতন দিলাম, মালিকের জন্য কিন্তু কিছুই দেখা হলো না। এবং ওই স্যালারির মধ্যে কিন্তু 60,000-এর বা 25,000-এর উপরে যারা, তাদের স্যালারি কিন্তু গভর্নমেন্ট দেয়নি, সেটাও আমাদেরকে টানতে হয়েছে। তো এরপরে যে টাকাটা দেওয়া হলো আমাদেরকে, এখন উইন্টারে যে আমাদের আবার আরেকটা সেকেন্ড ওয়েভ গেল, সেকেন্ড ওয়েভের কিন্তু এফেক্ট আবার আসলো, এটারও আমাদের তাইলে দাবি সরকারের কাছে থাকবে আপনাদের মাধ্যমে। তো সেকেন্ড ওয়েভে যে টাকা দিবেন, আচ্ছা ঋণ দেন, কিন্তু আমাদের প্রশ্ন হলো, একটু আগে আমি বলেছিলাম আমরা ঋণ নিতে চাই না। এখন যদি এইভাবে ওয়েভ চলতে থাকে, তাহলে কি দিয়ে চলবো? আমাদের এই 1.5 বছর বা 2 বছর মেয়াদি ঋণে এটা পরিশোধ করব আমরা, যে আমাদের এই মুছতে আমাদের 5-7 বছর লাগবে, সেখানে এটা হওয়া উচিত 15 ইয়ার্স টার্ম। এটা আমার প্রস্তাব গভর্নমেন্ট। কিন্তু সরকার যে টাকা দেবে, তো সরকারের টাকা মানে তো জনগণের টাকা, জনগণের টাকা, এবং কোন ভরসায় বা কোন কিসের ভিত্তিতে দেবে? সরকার তো এমনও বলেছিল যে আরো তো খাত আছে, যেমন আমরা আপনাদের দুজনের কাছে প্রশ্ন, মিস্টার রাকিবের সঙ্গে এই বিষয় নিয়ে আগেও এই অনুষ্ঠানে আলোচনা বিতর্ক হচ্ছে, যে অন্য সেক্টরের যারা আমাদের এই অনুষ্ঠানে, এই ধরনের অনুষ্ঠানে কথা বলতে আসেন, তারা কিন্তু সবসময় একটা অসন্তোষ প্রকাশ করে যে সরকারের সমস্ত মনোযোগ
আরএমজির দিকে সকল সুবিধা তাদের, সবার আগে তাদের ঘোষণা, গরিব মানুষের কথা নেই, এটা নাই ওটা নাই, সব তৈরি পোশাক খাত। মানে এটি নিয়ে অন্যরা কিন্তু খুব অসন্তোষ প্রকাশ করে। না, তাইলে যেটা বাস্তব আমি সেটাই বলছি। এখন যার যার ব্যথা, ওনাদেরও হয়তো ওরকম সমস্যা আছে, এখন ওনাদের কি সহযোগিতার প্রয়োজন সেটা ওনারা বলবেন। আমি আমারটা বলে যাচ্ছি আপনার মাধ্যমে, সেটা হলো যে আমাদের যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, আমরা এই মুহূর্তে টাকা ফেরত দিতে পারবো না। আরো 6 মাস বাড়িয়েছে, আমি যতটুকু জানি এই 6 মাসে আমাদের এই টাকা ফেরত দেওয়া সম্ভব হবে না, আমরা পারবো না, আমরা ফ্যাক্টরি চালাতে পারছি না। আপনার এই কথা শুনলে তো টাকা তো সরকার দিচ্ছে সব ব্যাংকের মাধ্যমে, এবং ব্যাংকের মাধ্যমে দিচ্ছে বলেই অনেক রকমের জটিলতা আমরা শুনছি যে অনেকে টাকা পাচ্ছেন না। এই যে নানা অন্যান্য খাতে যেসব প্রণোদনা সবই ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের কারণে যাদের প্রাপ্য তারা পাচ্ছেন না। তো এরকম কথা শুনলে তো আরো পাবেন না আপনারা। না পাইলে এখন ব্যাংক যদি সরকার দেয় আমরা মাঝখানে শুনেছিলাম রিজার্ভ থেকে গভর্নমেন্ট একটা অ্যামাউন্ট লোনের করবে, সহায়তার দিকে দিবে। তো সে ধরনের চিন্তা ভাবনা গভর্নমেন্ট করতে পারে, তাহলে আমরা দীর্ঘমেয়াদী ছাড়া এই মুহূর্তে, কারণ এরকম তো আকাঙ্ক্ষিত না, এটা অনাকাঙ্ক্ষিত। এখন অনেকে নির্দোষ লোক রাস্তায় বসে যাচ্ছে, হার্ট ফেল করে মারা যাবে অনেক মালিক, আপনি দেখবেন হয়তো এর মধ্যে ঘটেছেও, আমরা জানি না, কারণ আমাদের যোগাযোগও অনেক কমে গেছে আগের চাইতে। তো সেজন্য আমি এটা দাবি রাখবো। আর ব্যাংক যেটা বললেন আপনি, ব্যাংক কিন্তু আগের মতো আচরণ করে না। ব্যাংক আমাদের যেটা বললো পিসি লিমিট এবং সিসি লিমিট, এই দুইটার উপরে তারা একটা হার ধরে আমাদেরকে যে টাকা দিয়েছে, আমি সামান্য 1 কোটি টাকা দিয়েছে, যেটা আমার ইউটিলিটিও আমি কাভার করতে পারিনি। তো এই ধরনের, তারপরেও বলবো যে এই টাকাই তো ফেরত দিতে পারছি না, এত স্বল্প সময়ে এটা সম্ভব হবে না। এখন আমাদেরকে আগে টিকতে দিন, এটা হলো আমাদের দাবি গভর্নমেন্টের কাছে। আর যদি চান যে না এই সেক্টর আস্তে আস্তে বিলীন হয়ে যাক, বড় সড়ো কিছু ফ্যাক্টরি থাকবে, বাকিরা থাকবে না, সেখানে আমার কোনো বক্তব্য নেই। কারণ আমি যতটুকু দেখছি যে রাকিব তো যথার্থ বলেছেন যে এই যে ওয়ার্কার্স ম্যাক্সিমাম হলো এই ক্ষুদ্র এবং মাঝারিতে, এবং তাদের যদি কর্মসংস্থান নিশ্চিত করতে এই ফ্যাক্টরিগুলো, গভর্নমেন্ট নিশ্চয়ই এটা চাইবেন না, গভর্নমেন্ট চাইবেন না। কিন্তু তারপরেও দেখলাম জর্ডানে ম্যান পাওয়ার, গার্মেন্টস ম্যান পাওয়ার এক্সপোর্ট করা হচ্ছে। তো এটা মানে বাংলাদেশ থেকে তাহলে বিনা পয়সায় BOSL এর মাধ্যমে পাঠাচ্ছে। তো এর অর্থ কি? এর অর্থ হলো আমরা যে বেকার হয়ে যাচ্ছি, আমাদের শ্রমিক বেকার হচ্ছে, আমাদের ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এটাই প্রমাণ। তাছাড়া আগের মতো যদি আমাদের রানিং থাকে, এত গার্মেন্টস শ্রমিক তো পাওয়া যাওয়ার কথা নয় যে BOSL এর মাধ্যমে জর্ডানে এক্সপোর্ট করবে। তো আমি আপনার মাধ্যমে আপনার সংগঠনের যদি ইনশাল্লাহ আপনাদেরকে ক্ষমতা আনে গার্মেন্টস মালিকরা, আপনারা এই 15 বছর মেয়াদি এই জিনিসটার ব্যাপারে আমার এটা দাবি থাকবে, না হলে কারো পক্ষে সম্ভব হবে না। এবং আরো সহায়তার দরকার হবে, সেটা উইন্টারে যে সেকেন্ড ওয়েভটা গেল, এই ওয়েভের জন্য। এখন আমরা কিন্তু এই রমজানে এবং আমাদের 2টা বোনাস দিতে হয়, এবং ঈদুল আজহা একটা, 2টা, এই 2টা বোনাস আমাদের ক্যারি করতে হয়, স্যালারি দিতে হয়, এদিকে কাজ কম। আমরা মানে বাঁচার কোনো রাস্তা দেখছি না, সত্যিকার অর্থে মানসিকভাবে বিপর্যস্ত। এবং বড় যারা, তাদের অন্য বিজনেস আছে, কেউ ব্যাংক মালিক, কেউ ইন্স্যুরেন্সের মালিক, কেউ অন্য কিছুর মালিক, বিভিন্ন মানে বিজনেসের সাথে আছেন, হসপিটালের মালিক, তারা চলতে পারেন, এক জায়গা থেকে টেনে অন্য জায়গায় চালাইতে পারেন। আমরা যারা এই ট্রেডে রয়ে গেলাম, আমাদের তো অন্য দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নেই। তো এই ব্যাপারে আমরা সরকারের সার্বিক সহযোগিতা চাই, ঋণ না। ঋণ যদি দেন তাহলে আমাদেরকে দীর্ঘমেয়াদী ঋণ দেন, 2 বছরের মেয়াদি ঋণে আমরা বাঁচতে পারবো না, এটা আমার বক্তব্য। আমি আব্দুল্লাহ রাকিব, ডাইভার্সিফিকেশন বা এই যে নির্ভরতা তৈরি পোশাক খাতের উপরে, বাংলাদেশের কি সময় এসছে যে বিকল্প চিন্তা করার, আরো নতুন নতুন খাত, নতুন নতুন জায়গা, এবং শিল্পের সঙ্গে যারা আছে তাদের জন্য নতুন নতুন ভেন্যু খুঁজে বের করা, নাকি এখানটাতেও একটা বড় সম্ভাবনা আছে, এটা কি আসলে যতভাবে সম্ভব সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে নেওয়া দরকার? আপনি 2টা কথা বললেন, 2টিই দরকার। একটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রির যে একটা মোমেন্টাম এসছে, এখানে যে স্কিল ম্যাট্রিক্সটা আমরা
এখন অ্যাচিভ করতে পারছি, যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা আমরা বলছি, যেই চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলোকে যদি, যে অ্যাডাপ্টেশনগুলো আছে, যেই ইন্টিগ্রেশনগুলো আছে, এগুলো যদি আমরা প্রপারলি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজগুলোতে অ্যাক্টিভলি এনরোল করতে পারি, আমরা যদি মনে করি যে আমাদের ছোট এবং মাঝারি শিল্পের যে শ্রমিক এবং ম্যানেজমেন্ট, এদেরকে এফিসিয়েন্সি ম্যাট্রিক্স এবং এই যে সাপ্লাই চেইন ম্যাট্রিক্স এবং ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স, এই তিনটা ম্যাট্রিক্সেই তারা যে ফল ব্যাক করছে, এগুলো তো যদি স্বল্প এবং দীর্ঘমেয়াদী ট্রেনিং করে অ্যাওয়ারনেস এবং স্কিল ইমপ্রুভমেন্ট আনা যায়, আমি মনে করি এই ইন্ডাস্ট্রি এই দেশকে আরো অনেক কিছু দেওয়ার আছে। আপনি আজকে $32 বিলিয়ন এক্সপোর্ট থেকে আমরা বলছি যে আমরা এলডিসি থেকে মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছি। আমরা এতটুকু বলতে পারি যে এই দেশ থেকেই $100 বিলিয়ন এক্সপোর্ট করা সম্ভব। এবং আমাদের এই যে একটা কালচার এন্ড অ্যাম্বিয়েন্স এই সেক্টরে এখানে আপনার ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের যে স্কোপ রয়ে গেছে, এখানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের যে স্কোপ রয়ে গেছে, আমি মনে করি যে আমরা এতদিন বেসিকে ছিলাম, এখন আমরা ভ্যালু এডেড প্রোডাক্টসের দিকে যাচ্ছি। আমাদের যে ব্র্যান্ডিং হচ্ছে, আমাদের যে গ্রিন রেভলিউশন হয়েছে, তাতে করে কাস্টমাররা আমাদেরকে এখন অফকোর্স একটা বেঞ্চমার্কে ক্রিডেট করে। আমাদের দেশে আপনার অ্যাকর্ড অ্যালায়েন্সের যে ইনিশিয়েটিভ বা রানা প্লাজার পরবর্তীতে যে অ্যাসেসমেন্ট অ্যাকর্ড অ্যালায়েন্স থেকে হয়েছে, তাতে করে আমাদের ফ্যাক্টরি মালিকরা কিন্তু একটা রেজিলিয়েন্ট অ্যাটিটিউড দেখিয়েছে। তারা 2 বছরের মধ্যে আবার ঘুরে দাঁড়িয়েছে এবং তারা ইউরোপিয়ান ইউনিয়নের এই ব্রাসেলসের মিটিংয়েই অ্যাকর্ডের বলতে বাধ্য হয়েছে যে না, এখানকার 82% অর 88% ফ্যাক্টরিজ আর সেফ। এবং বাংলাদেশের মতো অন্য কোনো দেশে এই ধরনের অডিটও হয়নি এবং এই ধরনের সেফ ওয়ার্কিং প্লেসও নাই। একই সাথে সাস্টেইনেবল যে একটা রেভলিউশন, যে লিড, আপনি আজকে যদি ইউএসজিবি সার্টিফিকেশনের কথা বলেন, যে বাংলাদেশে পৃথিবীর 10টি গ্রিন ফ্যাক্টরির 7টি বাংলাদেশে, সো এটা আসলে প্রাইড। আমি মনে করি এই যে রেভলিউশন, এই যে ব্র্যান্ডিং হচ্ছে, এর মাধ্যমে বাংলাদেশকে আরো আলোকিত করা সম্ভব এবং বাংলাদেশের এই পোশাক শিল্পকে অন্য আরেকটা ম্যাগনিটিউডে নিয়ে যাওয়া সম্ভব। আমাদের এই স্কিল ওয়ার্কারদেরকে টেকনোলজি শিখিয়ে এখান থেকেই অন্য ইন্ডাস্ট্রিতে ডাইভার্সিফিকেশন সম্ভব। সো আমি যেটা মনে করি, অফকোর্স প্রোডাক্ট এন্ড ইন্ডাস্ট্রি ডাইভার্সিফিকেশন দরকার, একই সাথে যদি টেকনোলজিক্যাল এনহ্যান্সমেন্ট হয়, এফিসিয়েন্সি এনহ্যান্সমেন্ট হয়, প্রফিটেবিলিটি আরো বাড়বে। এবং এই যে আজকে ছোট এবং মাঝারি শিল্প, এরাই আগামী দিনের বড় ফ্যাক্টরি হবে, এরাই আগামী দিনে আরো ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক্স বলি, লেদার গুডস বলি, বা পসিবল পোটেনশিয়াল মার্কেট যেটা পোস্ট কোভিড সিচুয়েশনে ক্রিয়েট হবে, এরাই ইনশাল্লাহ পারবে এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে ডাইভার্সিফাই করে ওই সমস্ত ইন্ডাস্ট্রিতে পরিণত। এই যে মিস্টার চৌধুরী একটু আগে বলছিলেন যে এই যে জর্ডানে মানে শ্রমিক পাঠানো হচ্ছে, উনি একটু নেগেটিভলি দেখছেন বিষয়টাকে, বা খাওয়াতে পারছেন না চিন্তার। আপনি কিভাবে দেখেন? এবং একই সঙ্গে আমরা জানি যে গার্মেন্টসের, বিশেষ করে বড় বড় ফ্যাক্টরিগুলোর কি পজিশনগুলোতে এখনো পর্যন্ত বাইরের থেকে লোক আনতে হয়, সেটি মানে এই শিল্প যত বড় হয়েছে সেই অনুযায়ী এটি আসলে মানানসই কিনা বাংলাদেশের জন্য, এটি এক্সপেক্টেড কি? মাহতাব ভাই যেটা বলেছেন, আসলে আমি মাহতাব ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করি। বিকজ আমরা চাই আরো মানুষ যাক, কারণ আমাদের তো ম্যান পাওয়ার এক্সপোর্ট করাটাও দরকার। আমরা কি শুধু লেবার হিসেবে কাজ করব? আমরা স্কিল ওয়ার্কার, যেমন এই যে গার্মেন্টস এর ওয়ার্কাররা যাচ্ছে, এরা কিন্তু স্কিল ওয়ার্কার হিসেবে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি উই আর আপগ্রেডিং আওয়ার ওয়েজ আর্নার্স এরিয়া। সো আমি মনে করি আমাদের এই রেজিলিয়েন্ট একটা জাতি আমরা যদি আমাদের পলিসি, আমাদের ট্রেনিং পলিসি, আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশনাল যে কারিকুলাম, এখানে যদি আমরা প্রত্যেকটা মহকুমা, প্রত্যেকটা জেলা শহরে আমাদের এই ট্রেনিং ইয়েগুলো, দিস ইজ এ গ্রোয়িং ইকোনমি। গ্রোয়িং ইকোনমিতে আসলে ইউনিভার্সিটির বেশি দরকার নাই, এখানে দরকার ভোকেশনাল ট্রেনিং সেন্টার, এখানে দরকার মানুষকে সেমি স্কিলড অপারেশনে অ্যাচিভ করানো। তাহলে পরে ইন্ডাস্ট্রি টেকনোলজিকে যদি ইকুইপ থাকে, ইন্ডাস্ট্রিতে আমাদের এই
ছেলেরা, এই মেয়েরা আরো টেকনিক্যালি অনেক বেশি আউটপুট দিবে এবং সেও নিজে একটা বেটার ইনকাম লেভেলে চলে যাবে। সো ইকোনমি যখন শিফট হচ্ছে, ইনকাম লেভেল কিন্তু শিফট হবে। এবং আপনি যদি মিডল ইনকাম গ্রোথের চাকরিগুলোকে বের না করেন, তখন এরা কোথায় যাবে? সো বেসিক লেবার যদি অন্য কোনো দেশে গিয়ে রিহ্যাবিলিটেড হয়, তাতে করে আমাদের আলটিমেটলি ইকোনমিটার ব্যালেন্সিং হবে। বিকজ দিনের শেষে এই ছেলে মেয়েগুলো বাইরে থেকে যখন রেমিটেন্স পাঠাবে, সেটা যেমন আমাদের ফরেন রিজার্ভকে করবে, আমাদের যখন ভ্যালু এডেড এক্সপোর্ট এবং আমাদের যখন এই ইন্ডাস্ট্রিটার এক্সপ্যানশনটা, আমাদের এই ছেলেগুলো আরো স্কিল ম্যাট্রিক্সের আরেকটা মিড লেভেলে গিয়ে একটা বেটার স্যালারিতে বেটার ইনকাম করবে, তখন আমি মনে করি ইকোনমিটা আসলেই ফ্লারিশ করবে। আর যেটি আমি বলছিলাম যে কি পজিশন এখন পর্যন্ত আমরা যেটি শুনি যে বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়ান শ্রীলঙ্কানদেরকে এখানে আপনারা, এটা দেখুন বাংলাদেশ, তারাও আবার বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে। এই খাতের মতো এত বড় খাত, হ্যাঁ অবশ্যই আমি এটাকে কেন এই ধরনের লোক তৈরি করতে পারে? বাট আমি যেটা বলবো যে যেমন আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়া পার্টনারশিপ আমাদের ইউনিভার্সিটিগুলোতে আমরা ইউনিভার্সিটিগুলোর সাথে যে প্যাক্ট আমরা করছি, এবার ঢাকা ইউনিভার্সিটি হোক বা বিইউএফটি হোক, আমাদের এই ইউনিভার্সিটিগুলোতে আমরা এই কনসালটেন্টদেরকে নিয়ে আমাদের যে ইন্ডাস্ট্রি একাডেমি পার্টনারশিপ, এর মাধ্যমে যেই টার্কিশ ছেলেটা বা যেই ইন্ডিয়ান ছেলেটা বা যে পাকিস্তানি ছেলেটা এখানে আছে, তার কাছ থেকে টেকনোলজিটা কিন্তু তার ইমিডিয়েট জুনিয়র ছেলেটা শিখছে, এবং এদেরকেই আবার আমরা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইউনিভার্সিটিতে নিয়ে যাচ্ছি, যাতে করে ইন্ডাস্ট্রি একাডেমি পার্টনারশিপের মাধ্যমে এই টেকনোলজিটা কিন্তু ট্রান্সফার হচ্ছে। এটা আসলে নেগেটিভলি নেওয়ার কিছু নাই, তবে গোল হচ্ছে এটাকে একটা রোডম্যাপ তৈরি করা, যাতে করে উইদিন দ্য টাইম লাইন এই টেকনোলজিটা আমাদের লোকাল ছেলেদের কাছে ট্রান্সফার হয়। তবে একটা কথা মনে রাখতে হবে যে একাডেমি এবং ইন্টারন্যাশনাল একাডেমিক পার্টনারশিপ যদি চালু থাকে, টেকনোলজি কিন্তু আনতেই হবে, এবং একটা নতুন টেকনোলজি আপনার ইকোনমিকে আরো এফিশিয়েন্ট করে। সো এটাতে নেগেটিভলি দেখার কিছু না। আমি রাকিব ভাই যে কথাটা বললেন বাইরের লোক আনার ব্যাপারে, যে আমরা বাইরের কোনো লোক ইউজ করি না, আমি এটা সমর্থন করি না। কারণ আজকে এত বছর পর এখনো যদি আমাদেরকে শ্রীলঙ্কান আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সঙ্গে সঙ্গে তো টেকনোলজি আমরাও তো দেখতেছি, আমরা এখন ডিজিটাল যুগ, এখন আমাদেরও বিভিন্ন রকমের আমরা পাচ্ছি ইনফরমেশন। তা আমরা নিজেরা মালিকরাও তো আমরা উদ্যোগী হওয়া উচিত, আমাদের ছেলেদেরকে আমরা অন্যভাবে ট্রেন করে আনতে পারি। কিন্তু এদের এনে আমাদের কারেন্সি ওরা নিয়ে যাবে, এটা আমি সমর্থন করি না। এক, 2 নম্বর হচ্ছে যে আপনি একটু আগে যে বললেন যে দেশের বাইরে আমাদের গার্মেন্টসের শ্রমিকরা যাবে, টাকা আনবে, আপনার বক্তব্যটা আমাদের মেম্বার পার্লামেন্টের বক্তব্য হয়েছে, গার্মেন্টস মালিকের বক্তব্য হলো না। আমরা সাফারার হব। কেন সাফারার হবেন? বাংলাদেশে তো কর্মসংস্থান, তখন ক্রাইসিস ম্যান পাওয়ারের। 15 সালে আমার ভাই, উনি ডাইরেক্টর ছিলেন বিজিএমই এর, তখন ওনারা 8,000 টাকা ন্যূনতম স্যালারি করলেন, যেটার কারণে আমরা এখন নেগেটিভ প্রতি মাসে 40 লাখ টাকা লস হয়। তো আমরা তো এক লাফে 5,300 থেকে আমরা 8,000 টাকা, এটাতে গেলে কি হবে গভর্নমেন্টকে বুঝাতে ওনারা সক্ষম হননি। এটা এখন যদি আরো লেবার চলে যায়, তাহলে তো আমি 8,000 টাকার কেন, আমার কাছে দাবি আসবে 10,000 বা 15,000 টাকা, আমি তো দিতে পারবো না। আমার সিএম কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আমি সিএম থাকলে, আমার যদি সিএম অর্থ হচ্ছে কাটিং এন্ড মেকিং, আমার লেবার চার্জ আমি যেটা পাই সেটা এখনো দেখা যায় 10-12% বেশি হয় না, মানে টোটাল এলসি ভ্যালু। তো আমি ওইটা দিয়ে চলতে পারছি না। লোক চলে গেলে ক্রাইসিস হবে অপারেটরের বাংলাদেশে অপারেটর সৃষ্টির জন্য কোনো ইনস্টিটিউট নাই, আমরাই বানিয়েছি এদেরকে। আমাদের ফ্যাক্টরিতে আমাদের পার্টস নষ্ট করে, আমাদের নিডল নষ্ট করে, আমাদের মেশিন নষ্ট করে তারা কারিগর হয়েছে। তো তাদেরকে গভর্নমেন্ট পাঠিয়ে দিয়ে বাইরে, আমাদের এখানে আরেকটা স্যালারির ক্রাইসিস আবার দাঁড়াবে। ওনারাই আবার ক্ষমতায় আসতে পরে আবারও স্যালারি বাড়ানোর জন্য বসে যাবেন। কিন্তু ফ্যাক্টরি স্যালারি তো ওনারা বাড়ান নাই, স্যালারি বাড়ানোর জন্য যেহেতু আমাদের ওনারা প্রতিনিধিত্ব করছেন, ওনারা বুঝাতে সক্ষম হচ্ছেন আমার মনে হয় না। কারণ অনেক ফ্যাক্টরি, বড় বড় ফ্যাক্টরি আপনি দেখবেন সিএম নাই, কোনো লেবার চার্জ নাই, এটা কিন্তু ভিতরের কথা বলছি।
লেবার চার্জ নাই, অর্ডার নিয়ে নিচ্ছে। কেন? চাকা ঘুরতে হবে। কারণ আপনি ব্যাংকের কাছে আপনার কিন্তু লাইবিলিটি হয়ে গেছে, আপনি লাইবিলিটি পড়ে গেছেন। যদি আপনার কোনো কাজ বন্ধ হয়, ক্লোজ হয়, অ্যাকাউন্ট ক্লোজ হলে ধরা পড়বে। এই জন্য সিএম ছাড়াও কাজ নিয়ে নেয়। ওনারাই মার্কেটটাকে, বড় বড় যারা, তারাই মার্কেটটাকে নিচের দিকে নামিয়ে দিয়েছে। এইবার কোভিড এর মধ্যে যে অর্ডারগুলি এসছে, এই অর্ডারগুলি সিএম ছাড়া ওনারা ঢুকিয়েছেন আগে, এবং যার কারণে মাঝারি শিল্পগুলি ধরা পড়েছে। তো এই জন্য আমি বলবো যে আপনারা এই জিনিসটাকে সমর্থন না করে বরঞ্চ সরকারকে বুঝান যে আমাদের শ্রমিক বাইরে অলরেডি আনঅফিসিয়ালি প্রচুর শ্রমিক ইন্ডিয়াতে কাজ করে। আপনি কতটুকু জানেন আমি জানি না। এবং এদের একটা টোকেন নাকি দেয়া হয়, এরা বর্ডার ক্রস করে চলে যায়, ওখানে গিয়ে কাজ করে, আবার মাস শেষে বাড়িতে আসে, ভালো টাকা ইনকাম করে চলে আসে। কারণ ইন্ডিয়াতে লেবার ল অনেক কঠিন লেবার ল, এবং ওদের যে শ্রমিক নেতা টেতা এরা অনেক কঠিন, এরা কথা শুনে না, এবং কোনো হলিডেতে ওরা মানে আমাদের যেমন ওভারটাইম করে ওরা ওগুলা করতে চায় না, যার কারণে ওরা শিপমেন্ট রেট রাখতে পারে না। বাংলাদেশি লোক কারিগর ওদের কাছে খুব অ্যাট্রাকটিভ। এই জন্য আমরা ক্রাইসিসে পড়ে যাচ্ছি, কিন্তু ওয়ার্কার ক্রাইসিস হতো না যদি এই ঘটনাটা না হতো। তো আমি বোধহয় আমরা এখন মানে একেবারে শেষ প্রান্তে আর কিছু যোগ করবেন আপনি? আমি জাস্ট একটা কথাই বলবো যে সামনে আমাদের নির্বাচন। আমি সম্মিলিত পরিষদের একজন হার্ডকোর, আমাকে অনেকের কাছে ভোট চাইতে যেতে হয়, টেলিফোন করতে হয়, সেখানে প্রশ্নের সম্মুখীন হতে হইল। গতকাল ইত্তেফাকে একটা নিউজ এসছে যে আমাদের যে গার্মেন্টস এর যে বিইউএফটি যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিটা 21 জনের নামে এটা ট্রাস্টি বোর্ড করে 21 জনের মালিকানায় চলে গেছে, এটা আর বিজিএমই এর নেই। এই জিনিসটা মানে উত্তর দিতে পাচ্ছি না, আমার কাছে কোনো উত্তর জানা নেই এটার। এটা আমিও প্রথমবার জানলাম। এই বিষয়ে যদি একটু ক্লিয়ার করুন। মিস্টার আব্দুল্লাহ রাকিব, আমরা একেবারে শেষ প্রান্তে। সো সামগ্রিকভাবে যা কিছু আমরা আলোচনা করলাম, এখান থেকে বাদ পড়া বিষয় বা এই বিষয়ে কোনো বক্তব্য, ওনার প্রশ্নেরও যদি আপনি উত্তর দিতে চান, সব মিলিয়ে আপনি বলতে পারেন। মাহজাব ভাইয়ের সাথে আমি আসলে স্যালারির যে এটা আসলে জীবনযাত্রার মান বাড়ছে, সরকার, ওয়েজ বোর্ড সবাই মিলেই সিদ্ধান্তটা নিয়েছে। সিদ্ধান্তটার একা দায়িত্ব আমরা নিব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ওয়ার্কার কিন্তু আপনার পরিবারই একটি সদস্য। তার জীবনযাত্রার মান যদি বেড়ে যায়, সে যদি না চলতে পারে, দিনের শেষে আমি চলতে পারবো না। অতএব আজকে সরকার যেটা করেছে সেটা একতরফা না, এটা শ্রমিক সংগঠন, আপনি, সরকার সবাই মিলেই করেছে। এখানে যদি চাপিয়ে দেয়া বলেন, এটা আসলে চাপিয়ে দেয়া না, এটা বরং বাস্তবতাকে মেনে নেয়া, এবং এই অনুযায়ী আমাদের এখন কি করতে হবে, যে ইফিসিয়েন্সি বাড়াতে হবে, খরচ কমাতে হবে, এবং আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মাধ্যমে আজকে বিজনেসের মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে, প্রোডাক্ট ডাইভার্সিটির মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিটাকে আরো সামনে নিয়ে যেতে পারবো। আমি তো মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে যদি আপনি মনে করেন ইন্ডিয়ান বর্ডার দিয়ে ওয়ার্কার গিয়ে কাজ করে, একটু আগে বলছিলেন যে ইন্ডিয়ানরা আমাদের দেশে কাজ করে, এখন আপনার মুখেই আমরা শুনলাম আমরা ইন্ডিয়াতে গিয়ে কাজ করি, এটা তো ভালো সংবাদ। এবং আমরা না, তাহলে স্যালারি কম হলে তো আমাদের এখান থেকে গিয়ে ছেলেরা কাজ করার কথা না। অতএব ওইটা আসলে কতটুকু বাস্তবতা আমি জানি না, বাট আমি আপনাকে এতটুকু অ্যাসিওর করতে চাই, এই জাতি রেজিলিয়েন্ট। এখানে আপনি আমি এই ইন্ডাস্ট্রিতে, আপনিই বলেছেন যে আমরাই ট্রেন করেছি, এবং আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে, এখানে আমরা আরো ট্রেন করব। আমাদের পলিসি সাপোর্ট, আমাদের কারেজ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমি মনে করি যে ইনশাআল্লাহ এই ইন্ডাস্ট্রিতে আপনার আমার এফোর্টেই বিন্দু থেকে সিন্ধু আজকে 32 বিলিয়ন হয়েছে, 28 বিলিয়নে নেমেছে কোভিডের কারণে, এটা আবার 50 বিলিয়ন আমরা করব ইনশাআল্লাহ। স্বাধীনতার 50 বছরে আমরা এই শপথ করতে চাই যে $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি করে, আমরা ইকোনমিতে কন্ট্রিবিউট করে, আমরাই একদিন গর্ব করে বলবো যে আমরা আজকে খেটেছিলাম বলে আজকে আমাদের বাচ্চারা, আমাদের পরবর্তী প্রজন্ম এই দেশের আলো বাতাস এবং এই দেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে বা উন্নত দেশ হিসাবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর শপথ যে 2041-এ এটাকে উন্নত দেশে পরিণত করবেন, হয়তোবা আমরা দেখে যাব। ধন্যবাদ। ওই প্রসঙ্গে কোনো উত্তর দিবেন? উনি একটা প্রশ্ন রাখতেন যে ওই ইউনিভার্সিটি সংক্রান্ত বিষয়। দেখুন, এটা আমি আসলে আমরা আসলে নেগেটিভ পলিটিক্সে বিশ্বাস করি না।
সামনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত একটা আমি কিভাবে উত্তরটা রিপোর্টিং। দেব? আপনি যেটা বলবেন যে এটা একটা ইউজিসি ফলো করে, এটা ট্রাস্টি বোর্ড কখনো কোনো কিছু নিয়ে যেতে পারে না, এবং বিইউএফটিটা হয়েছে এই আমাদের সম্মিলিত পরিষদের তৎকালীন সভাপতি জনাব সালাম মুর্শিদের সময়কায়, এবং এর পরবর্তীতে যারা যারা সেই পরিচালনা পর্ষদে ছিলেন তারা সবাই এটার ভিতরে ইনক্লুডেড হয়েছেন। আনফরচুনেটলি এখন যারা কথা উঠাচ্ছেন তখন কিন্তু তারা এটা নিয়ে বরং বিরোধিতাই করেছিলেন এটার নিয়ে, বরং তারা জমি কেনা কেন হলো অনেক কথা তুলেছিলেন। আজকে যখন ইউনিভার্সিটিটা আমাদের সাপোর্টে আমাদের একটা পজিশনে আসছে, আজকে তারা এটা হয়েছে এবং ওনারা এই 2 বছর বা এতদিন বসে না থেকে ইলেকশনের আগে একটা রিপোর্টারকে দিয়ে একটা রিপোর্ট করানোটা কিন্তু আসলে কতটা মানসিকতার পরিচয়, পজিটিভ মানসিকতার পরিচয় দিয়েছে। সাধারণ ভোটারকে আমরা বুঝাবো, আমরা অবশ্যই বলবো, কারণ রিপোর্টটা ওনারা তো করিয়েছেন গতকালকে। এই ব্যাপারে আপনারা আগামী 1 সপ্তাহের মধ্যে ডিটেইল রিপ্লাই পাবেন। আমাদের প্রতি সেই বিশ্বাসটা রাখুন, এবং আমরা কোনো নেগেটিভ পলিটিক্স করি না, নেগেটিভ প্রোপাগান্ডায় বিশ্বাস করি না। আমরা এই কারণেই এখন পর্যন্ত 11 বার আমাদের পক্ষ থেকে আমাদের প্যানেলের প্রেসিডেন্টই হয়েছেন, এবং দেশীয় পর্যায়ে তাদেরকে সরকার এবং দেশ স্বীকৃতি দিয়েছে, যে কারণেই আমাদেরই একজন সাবেক সভাপতি এখন মিনিস্টার, আমাদেরই একজন সাবেক সভাপতি এখন মেয়র। এটা কিন্তু তাদের কোনো অন্য কোনো দিয়ে তারা তাদের ক্যাপাসিটি, এমপি 2 পক্ষেরই আছেন, 21 জন এমপি হয়েছে। এই যে ক্যাপাসিটি, এটাও তো একটা অ্যাক্রিডেশন, এটাও তো একটা স্বীকৃতি। লিডারশিপ স্কিল কিন্তু আমার জন্মের পরে আমি হয়ে যাই না, এটা এই ইন্ডাস্ট্রি থেকে আমাদের হয়েছে। এই ইন্ডাস্ট্রিতে আমি যে কারেজ দেখিয়েছি, আমাদের আরেকজন টিপু ভাই, আমাদের আতিক ভাই, ওনারা কারেজ দেখিয়েছেন বলেই ওনাদের উপর আমরা যে সংকট মোকাবেলায়, আজকে আপনি সংকট মোকাবেলার কথা বলছেন, কোভিডের পরিস্থিতিতে টাস্ক ফোর্স হয়েছে, রাইট? আমাদের বর্তমান প্রেসিডেন্ট যখন কনফিউজ ছিলেন, তখন আমাদের এই সিনিয়ররা কিন্তু বসেছিলেন না, তারা কিন্তু সাথে সাথে এসে তার সাথে হাত মিলিয়েছে। ইন্ডাস্ট্রির স্বার্থে কিন্তু আমরা নেগেটিভ পলিটিক্সে বিশ্বাস করি না, এবং এই টাস্ক ফোর্সই কিন্তু তখন মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছেন। এবং আজকে তারা বলছে যে কোভিডের তাদের সংকট মোকাবেলায় তারা সফল। এই সফলতা তার একার না, এই সফলতার পিছনে শফিউল ইসলাম মহিউদ্দিন, এই সফলতার পিছনে সালাম মুর্শিদি, এই সফলতার পিছনে বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট ফজলে ফাহিম ইনভলভ, এবং তাদের গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন, গভর্নমেন্টকে তারা কনভিন্স করতে পেরেছে। প্রত্যেকটা জিনিস কিন্তু সিচুয়েশনাল যে ডিসিশন মেকিং, সেটার উপরে ডিপেন্ড করে। তখন ওই তাৎক্ষণিকভাবে তারা যদি সেটা বোঝাতে সক্ষম না হতো, আজকে আমি বেঁচে থাকতে পারতাম না। ইন্ডাস্ট্রিতে সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে রাস্তায় রাস্তায় ওয়ার্কার থাকতো। একটা সিচুয়েশনাল লিডারশিপ বলে দেয় যে আপনার ক্রাইসিস ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। আমরা সম্মিলিত পরিষদের যে সমস্ত নেতা সমস্ত মোকাবেলা করেছি, আজকে রানা প্লাজা থেকে শুরু করে, আজকে তাজরিন থেকে শুরু করে, কোভিডেও কিন্তু আমরাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি। বরং কনফিউজ সিচুয়েশনে আমরা গিয়ে ইন্টারিম পিরিয়ডে আনকন্ডিশনালি সাপোর্ট দিয়েছি। এখন পর্যন্ত কিন্তু আমরা বলি নাই ক্রেডিটটা আমাদের, আমরা ক্রেডিটের জন্য রাজনীতি করি না। ট্রেড পলিটিক্স ইজ নট অ্যাবাউট ফ্লাড, তারপরে শিশু শ্রম, জি, এগুলো সবই আমাদের ক্রেডিট। এটা সবই সম্মিলিত পরিষদের রেদওয়ান আহমেদ থেকে শুরু করে এনারা সবাই সম্মিলিত পরিষদেরই সাবেক সফল দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর iOS ডিভাইস থাকলে অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস্টার মাহবুবউদ্দিন আহমেদ চৌধুরী এবং মিস্টার আব্দুল হালিল রাকিব, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম তৈরি পোশাক খাত, প্যান্ডেমিক পরিস্থিতি এবং সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি নিয়ে। বাংলাদেশ মোটামুটিভাবে কোভিড পরিস্থিতি সামাল দিতে পেরেছে। জীবন জীবিকার ভারসাম্য
মোটামুটি ভাবে বজায় রাখতে পেরেছে। তৈরি পোশাক খাত খুব দ্রুততার সঙ্গে চালু হয়েছে, ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল, 1 মাস বন্ধ থাকবার পরে চালু হয়েছে। ব্যবসা একথা ঠিক, আবার পাশাপাশি অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বিপর্যয় আছে, সংকটও আছে, এবং এই সংকটের সঙ্গে আরো নতুন নতুন চ্যালেঞ্জও বাংলাদেশে যুক্ত হচ্ছে। কোভিড পরিস্থিতি কবে মোকাবেলা শেষ হবে, এর থেকে পরিত্রাণ পৃথিবী পাবে, সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এবং সংকটটা শুধুমাত্র বাংলাদেশে যেহেতু না, বৈশ্বিক সংকট, এবং এই খাতটা, এই ব্যবসাটাও যেহেতু বৈশ্বিক ব্যবসা, সে কারণে এই সংকটে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তার সঙ্গে যুক্ত হচ্ছে আনন্দের সংবাদ, যেটি এলডিসির গ্রাজুয়েশন, এবং এই গ্রাজুয়েশন আবার এক ধরনের চ্যালেঞ্জও ফেলে দিবে, এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা যেসব খাতকে প্রধানত করতে হবে তার মধ্যে তৈরি পোশাক খাতও একটি। কাজেই এইসব সংকট মোকাবেলার জন্য যেটি এখন ওনারা চাইছেন, আনন্দের সংবাদ যে এই আলোচনার মধ্যে দুজনের বক্তব্য থেকে বেরিয়ে এসছে যে ছোট মাঝারি ফ্যাক্টরি যেগুলো আছে এগুলোকেও টিকিয়ে রাখতে হবে, কারণ বাংলাদেশে কর্মসংস্থানের খুবই প্রয়োজন, এবং কর্মসংস্থান থাকলেই আসলে বিনিয়োগ থাকলে কর্মসংস্থান হয়, কর্মসংস্থান বাড়লে তার প্রবৃদ্ধি বাড়ে। কাজেই ছোট মাঝারি শিল্পগুলোর দিকে মনোযোগ দেবে, এবং এই খাতে আন্তর্জাতিক মানসম্পন্ন অনেক বড় বড় ফ্যাক্টরি আছে, সেগুলোকেও বজায় রাখতে হবে। এবং এই খাতের উপরে এই খাতের এখনো অপার সম্ভাবনা আছে। এই খাত বাংলাদেশ অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য আরো অনেক কিছু করতে পারে। কাজেই এই খাতকে প্রতি যে নীতি সহায়তা বা মনোযোগ সরকারের আছে, সামগ্রিকভাবে দেশের আছে, সেটি অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে এই খাতের বাইরেও আরো নানান খাত, বিকল্প খাতের চিন্তাটাও বাংলাদেশকে করতে হবে। শুধুমাত্র একটি খাতের উপর নির্ভরতা, ওই খাত যদি কোনো কারণে বিপর্যয় পড়ে, সেটি দেশের সামগ্রিক অর্থনীতির মধ্যেও সংকট ফেলবে। সামনে এই তৈরি পোশাক খাতের ট্রেড বডি সেটি বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ট্রেড বডি, এই বডির নির্বাচন, বিজিএম এর নির্বাচন। আমরা চাইব যে এই খাতকে শক্তিশালী করবার জন্য যে নেতৃত্ব, সেটি যেন যোগ্য নেতৃত্ব হয়, এবং সেটি আমাদের সকলের প্রত্যাশা, এবং যেই নেতৃত্ব আসলে দল মত রাজনীতি সবকিছুর ঊর্ধ্বে উঠে এই খাতের, এই শিল্পের দিকে মনোযোগটা নিবিষ্ট করতে পারবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।